হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS। চলো আজ ক্লাস 9-এর উপপাদ্য 20 নিয়ে চলে আসছে। তাহলে উপপাদ্য 20টা কী বলছে, এটা কিন্তু একটা বলে দিচ্ছি শুনে নাও সবাই। উপপাদ্য 20টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদের সেকেন্ড আর সামেটিভ পরীক্ষার জন্য। যাদের যাদের ক্লাস 9-এ উপপাদ্য 20টা সিলেবাসে ইনক্লুড আছে সেকেন্ড সামেটিভের জন্য, তাদের জন্য বলছি উপপাদ্য 20টা মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য। খুব ভালো করে এটা পড়ো। এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় 95%। ওকে, তো যাই হোক, এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আগে উপপাদ্যটা পড়তে হবে, তাই তো? আর উপপাদ্যটা কী বলেছে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। মানে কি, একটা ত্রিভুজ থাকবে, তার যে কোনো দুটো বাহু আছে, এই দুটি বাহুর মধ্যবিন্দু নিতে হবে, সেই মধ্যবিন্দু দুটোকে যুক্ত হবে, এই যে সংযোগ সরলরেখাংশ, সেটা কী হবে, তৃতীয় বাহুর সমান্তরাল। মানে যে বাহুটা পড়ে থাকবে, মানে বাদ বাকি যে একটা বাহু পড়ে থাকবে তার সঙ্গে সমান্তরাল, মানে সেই দুটো কখনো কাউকে ছেদ করবে না। আর ওই বাহুটা কী হবে, ওই তৃতীয় বাহু যেটা পড়ে আছে তার অর্ধেক, মানে তার যে পরিমাপটা হবে তৃতীয় বাহুর যে মাপ হবে তার হাফ হবে। এটাই প্রমাণ। তাহলে আমাদের বুঝতেই পারছি ব্যাপারটা। তাহলে এবার পদার্থ লিখে ত্রিভুজটা এঁকে ব্যাপারটাকে বুঝিয়ে লিখবো। চলো তাহলে পদার্থ, তাহলে আগে একটা ত্রিভুজ আঁকি। চলো তাহলে এ বি সি একটা ত্রিভুজ। তাহলে ABC ত্রিভুজের ধরো এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এই দুটো বাহুর মধ্যবিন্দু একটা ডি আর একটা ই। আমরা কি বলেছি, যে মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ, তাহলে ডিকে জুড়ে দিলাম। তাহলে ডিকে জুড়তে সরলরেখাংশ বললাম ডিটা, সেটা প্রমাণ করতে বলেছে কি, এই ডি যে বিপরীত বাহু আর একটা যে বাহু পড়ে আছে সেই BC, তার সমান্তরাল। দেখতে পাচ্ছ এই বাহু কখনো ছেদ করে, তাহলে এটাকে আমার প্রমাণ করে দেখাতে হবে। আর একটা কি, এই ডিটা এই BC যতটা তার হাফ হবে। তাহলে এখানে ছবিটা দেখে মনে হচ্ছে হাফ না, বাট বাস্তবে এটাকে এরকম হাফই হবে, সেটা প্রমাণ করে আমরা দেখাবো। তাহলে পদার্থ যা লিখলাম সেটা আমি লিখে নেবো। তাহলে কি যা আঁকলাম সেই অনুযায়ী আমরা লিখব। আবার পদার্থ লিখছি, যাই হোক। তাহলে কি, তাহলে এখানে ABC একটি ত্রিভুজ যার AB বাহু মধ্যবিন্দু ডি ও AC বাহুর মধ্যবিন্দু ই। এরপর কি ডি আর ইকে যুক্ত করে দিয়েছি, ডি ও ই যুক্ত করলাম, যাতে ওই সংযোগ সরলরেখাংশটা পাই। এটা লিখে দিলাম। আর এরপরে যেটা আছে প্রমাণ করতে হবে প্রামাণ্য। প্রামাণ্যটা কী বলেছে, যে ডিটা, এই যে ডিটা এই সংযোগ সরলরেখাংশটা যে অপর যে যে বাহুটা পড়ে আছে ত্রিভুজে তার সমান্তরাল হবে। তাহলে ডি, তাহলে 1 নম্বর প্রমাণ কী দিয়েছে, ডি সমান্তরাল চিহ্ন, এমন দুটো চিহ্ন হয় জানো তো, প্যারালাল সাইড, ডি সমান্তরাল BC। আর কি বলছে, এই ডিটা BC এর অর্ধেক হবে, অর্ধেক মানে হাফ, তাহলে হাফ অফ BC। তাহলে ডিটা কী হবে, এই BC এর হাফ, তাহলে হাফ ইন্টু BC বা হাফ অফ BC এর হাফ। তাহলে এই দুটো ছিল প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, এটা ডি। এরপর যেটা হবে অঙ্কন। এখানে কি অঙ্কন লাগবে? হ্যাঁ, অঙ্কন লাগবে। দেখো এখানে কিন্তু দুটো ত্রিভুজ তৈরি, এটা ত্রিভুজ, এটা কিন্তু ত্রিভুজ না, যে সর্বসমতার শর্ততে প্রমাণ করার কোনো ব্যাপার নেই। এখানে অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনটা কী করবো, ধরো এই ডিটাকে এমনভাবে বাড়াবো যাতে কী হবে, এইখানে এমন একটা জিনিস হবে, যে ধরো ডিকে বাড়িয়ে আমি এখানে একটা এফ বিন্দু নিচ্ছি, সেই এফ বিন্দু পর্যন্ত ডিকে বাড়াচ্ছি, ঠিক আছে? যাতে কি হয়, এই ডিটা আর ডিএফটা এই দুটো কী হবে, পুরো মিলে যাবে, মানে সমান হবে। তাহলে কী লিখবো অঙ্কনে, লিখবো যে ডিকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, যাতে কি হয়, এই ডিটা আর ডিএফটা কী হবে, সমান হয়। তাহলে ডি ও ডিএফ সমান হয়। আর একটা জিনিস করবো কি, কারণ আমার দুটো ত্রিভুজ দরকার, তাহলে AD আর BDF একটা ত্রিভুজ, তাহলে ডি আর এই এফ আর বিকে কী করবো, যুক্ত করবো। আচ্ছা, এই যে এইগুলো আমি পেন দিয়ে করছি, এগুলো কিন্তু পেন দিয়ে করবে না, অবশ্যই পেন্সিল এবং স্কেলের সাহায্য নেবে, তোমরা এটা জানো। যাই হোক, তাহলে এবং বি ও এফকে যুক্ত করলাম। এরপর অঙ্কনের পর যে স্টেপটা আছে সেটা হচ্ছে প্রমাণ। বুঝতেই পারছো। তাহলে এখানে প্রমাণ কী দিয়ে করবো, আমি একটু আগে বললাম
এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, তাহলে একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিডিএফ, এই দুটোকে সর্বসম্মত করতে পারলে আমার প্রমাণটা হয়ে যাবে, কারণ এই বাহু সমান হবে অনুরূপ বাহু। হ্যাঁ, চলো দেখি তো এখান থেকে আমরা আস্তে আস্তে এগোবো। তাহলে ত্রিভুজ এ ডি ই, এই যে এ ডি ই এবং ত্রিভুজ বিডিএফ ও ত্রিভুজ বি ডি এফ এর মধ্যে দেখো তো কোনটা কোনটা সমান। তাহলে সবার আগে দেখব যে এই যে একটা বাহু দেখো, কোন বাহুটা, এডি আর ডিবি, এডি আর ডিবি এটা সমান। কেন সমান? তুমি বলে দিয়েছো যে এবি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে মধ্যবিন্দু ডি এর মানেটা কি? এই বাহুটাকে সমানভাবে ভাগ করছে, তাহলে একটা এডিতে ভাগ করছে একটা ডিবিতে ভাগ করছে, এটা তুমি পদার্থে বলেই নিস। তাহলে সেটাকে পদার্থে যখন বলা আছে ওই জিনিসটাকে আমরা কী লিখবো? স্বীকার্য। স্বীকার্য মানে কি? আমরা করে রেখেছি, সেটা স্বীকার করে নিয়েছি যে এডিটা ডিবিটা সমান, তাহলে সেটা আমরা যে এবি এর মধ্যবিন্দু ডি বলেও লিখতে পারি, আর স্বীকার্য বলে লেখাটাই বেটার, কারণ তুমি তো আগে এটা পদার্থে লিখে ফেলেছো না, তাই এখানে স্বীকার্য বলে লিখবো। তাহলে কি? তাহলে লিখবো এডি সমান ডিবি, এখানে লিখে দেবো স্বীকার্য, কারণ তুমি এটাকে আগে থেকে পদার্থে লিখে রেখেছো যে ডি বিন্দুটা এবি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু মানে দুটো সমানভাবে ভাগ করো, স্বীকার করে রেখেছো, তাই স্বীকার্য। আচ্ছা, আর কি? এইখানে একটা কোণ তৈরি হয়েছে এডিই আর একটা কোণ তৈরি হয়েছে বিডিএফ। দেখো এই কোণটার এই কোণটা পুরো উল্টো দিকের কোণ, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এটা কি কোণ? বিপরীত কোণ, আর আমরা জানি কি বিপরীত কোণের মান সবসময় কী হয়? সমান হয়। তাহলে লিখবো আচ্ছা কোণ, তাহলে এডিই, কোণ এডিই সমান, তাহলে বিপরীত কোন বিডি এফ, বিডি এফ। আর কি সমান? ডিটা আর ডিএফটা সমান, কারণ আমরা অঙ্কনের সময় বলেছিলাম যে ডি আর ডিএফ যেন সমান হয়, এইভাবে আঁকা হয়েছে, তাহলে ডি আর ডিএফ সমান, সেটা লিখবো। এবং ডি সমান ডিএফ, তাহলে এটা কীভাবে হয়েছে? চিত্রানুসারে এঁকেছো সেভাবে, সমান এঁকেছো, দেখতে পাচ্ছ। তাহলে বাহু, কোণ আর বাহু, দুটো বাহু মিলে গেছে সমান হয়েছে, আর একটা কোণ মিলে গেছে, তাহলে বাহু কোণ বাহু সত্ত্বে তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে লিখবো। তাহলে অতএব ত্রিভুজ এ ডি ই সর্বসম চিহ্ন দাও, ত্রিভুজ বি ডি এফ। তাহলে এটা কোন শর্তে সমান হলো? বাহু কোণ বাহু, বাহু মানে সাইড এস, কোণ মানে অ্যাঙ্গেল এ, আর সাইড বাহু, এই শর্তে এটা কী হলো? সর্বসম। আচ্ছা, যেই ত্রিভুজ দুটো সর্বসম হলো তার মানে কি? এই ত্রিভুজের এই ত্রিভুজটা এর ওপর যদি চাপ হয়, মানে এই বাহুটাকে যদি এফ বি এর ওপরে রাখি, তাহলে এই তলার যে বিডিএফ ত্রিভুজটা চাপা পড়ে যাবে, কিছু দেখা যাবে না, মানে এটা সমান পুরো মিলে যাবে না? তাহলে কী হয়ে যাবে? এই বাহুটা এখন এফ বির জায়গায় সমান হয়ে যাবে, মানে এই আর এফ বি তাহলে বা বিএফটা কী হয়ে যাবে? পুরো সমান, অনুরূপ বাহু, সেটা লিখবো। তাহলে অতএব এই সমান বিএফ, কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। আচ্ছা ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার একটু যদি ভালো করে দেখি যে এই দুটো বাহু তো সমান হয়ে গেল, এখন এইটা আর ইসিটা তো সমান, কেন? এসি এর মধ্যবিন্দুকে ই স্বীকার করে রেখেছো, যে ই যেহেতু মধ্যবিন্দু, তার মানে এই আর ইসি এই দুটো পার্টে ভাগ করবে, তাহলে সেটা লিখবো। তাহলে আবার তাহলে এই সমান ইসি, কেন? তাহলে স্বীকার্য, তুমি আগেই বলে রেখেছো পদার্থে যে জিনিসটা মধ্যবিন্দু যে দুই, তাহলে এটা সমান, তাহলে এই আর ইসি সমান। তাহলে আবার দেখছো এই আর বিএফ কি, এখানে তুমি সমান বের করতে চাই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি? ইসি লিখতে পারি, তাহলে বিএফ আর ইসিও তাহলে কী হয়ে যাবে? এই জায়গায় এই যে এই ইসি সমান, মানে এই জায়গায় আমি কি লিখতে পারি? ইসি লিখতে পারি, তাহলে এটাকে আমি 1 দেবো, তাহলে অতএব তাহলে লিখতে পারি এই জায়গায় লিখে দেবো ইসি, ইসি সমান তাহলে কি? বিএফ। কোথা থেকে পেলে? 1 থেকে পাই, 1 থেকে পাই। এই একটা আমি কিন্তু বীজগাণিতিক যে এক সংখ্যা একদিন ওগুলো কিন্তু রোমানে প্রমাণ করতে দিয়েছিলাম, তাই না? তাহলে 1 থেকে পাই, তাহলে ইসিটা এই জায়গায় লিখবে, ইসি সমান বিএফ হয়ে গেল। আচ্ছা, ইসি আর বিএফ সমান হলো, ইসি আর বিএফ সমান। আচ্ছা, তাহলে আবার একটু যদি ভালো করে দেখি যে এই রেখাটা আর এই রেখাটা, এখানে একটা কোণ তৈরি হয়েছে, একটা হচ্ছে এই যে এফ বিডি বা ডিবিএফ যাই বল, আর একটা কোণ তৈরি হয়েছে ডিএই, এই যে এই কোণটা আর এই কোণটা, এইটা কি একান্তর কোণ না? কেন? এই রেখাটা আর এই রেখাটা তো কি সমান্তরাল, আর এদের মাঝখানে ছেদক কি? এবি। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা একটা এবি যদি ছেদক করে, একটা জেড কোণ উৎপন্ন হবে, এই যে দেখো এই যে এই গিয়ে আবার এই, তাহলে জেড কোণ, জেডের এই কোকে আর এই কোকে একটা কোণ বিপরীত, দুটোই ভিতরে, একটা এদিকে একটা ওপরে একটা নিচে, তাহলে কী হবে? এই দুটো একান্তর কোণ, মানে কি এফ বিডি আর ডি এই দুটো একান্তর কোণ। তাহলে কখন হবে এরা এই দুটো? আচ্ছা, তুমি যদি একান্তর কোণ না হিসেবে ধরো, কিন্তু এই ত্রিভুজ দুটো সমান,
তাহলে এই ত্রিভুজ দুটো এই ত্রিভুজটাকে তুলে এনে যদি এর উপরে রাখি, মানে এই কোণটা আর বি কোণটা পুরো মিলে যায়, মানে এই কোণটার এই কোণটার মান সমান, তাহলে দুটো কোণ মান সমান হয়ে গেল, অথচ তাদের একটা ছেদক ও ভেদক আছে। তার মানে দুটো কোণের মাঝে সমান, একটা ওপরে একটা নিচে, একটা এদিকে একটা ওদিকে, মাঝখানে একটা ছেদক আছে, তার মানে এটা একান্তর কোণ, জেড কোণ উৎপন্ন করেছে। তাহলে এই একান্তর কোণের মান সমান তখনই হয় যখন দুটো সরলরেখা সমান্তর হবে। সমান্তর না হলে কিন্তু একান্তর কোণের মান কখনো সমান হয় না, এটা আমরা জানি। তার মানে নিশ্চয়ই এই বিএফটা আর এইটা সমান্তরাল হবে, তাহলে সেটাই লিখবো। তাহলে লিখবো কি, যে এবং তাহলে কোণ এফ বিডি, তাহলে কোণ এফ বিডি সমান কোণ কী, কোণ ডি এ ই, ডি এ ই, যেহেতু অনুরূপ কোণ এখন এরা সরলসমত্রিভুজের, তাই না, ডি এ ই এরা সরলসমত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এরা কী কোণ, এরা কী কোণ, একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কখন সমান হয়, তাহলে এর মানে দাঁড়াচ্ছে কি, এই দুটো কোণ সমান হওয়ার এটা একান্তর কোণ, তার মানে নিশ্চয়ই এই রেখা দুটো সমান্তর, অর্থাৎ বিএফ আর এই সমান্তর। অতএব লিখবো তাহলে বিএফ সমান্তরাল এই, বিএফ সমান্তরাল এই। আবার তুমি 1 নম্বরে কী রেখেছো, যে এই আর বিএফ সমান এখানে করে রেখেছো। আচ্ছা, এটা তো 1 নম্বর। আবার দেখো এখানে কী করছে, এই আর ইসি সমান, এই আর ইসি সমান। তাহলে এই আর ইসি যদি সমান হয়, তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি, ইসি লিখতে পারি। এইখানে যে এই জায়গায় আমি ইসিটাকে লিখতে পারি, তাহলে সেটা লিখে দেবো। তাহলে এটাকে দাও 2 নম্বর, এটাকে দাও 2 নম্বর। তাহলে 2 নম্বরের তাহলে থেকে আমি পাবো, তাহলে অতএব কী লিখতে পারি, তাহলে বিএফ সমান্তরাল ইসি কোথা থেকে পেলে, 2 থেকে পাই। কেন এটা করছি আমি, তাহলে এর উদ্দেশ্য হচ্ছে, দেখো এইটা আর এটা সমান, আমি কিন্তু 1 থেকে পেয়ে দেখিয়ে দিয়েছি যে বিএফটা ইসিটা সমান। আবার বিএফটা ইসিটা যদি সমান্তরাল হয়, তার মানে কি একটা চতুর্ভুজ, দেখো বিসি ইএফ একটা চতুর্ভুজ, যে দুটো বিপরীত বাহু সমান আমার সমান্তরাল, তার মানে কি এটা কি কী কোণ, সরি এটা কি চতুর্ভুজ, তার মানে এটা কি একটা সামান্তরিক, সেটাই লিখে দিতে পারবো। তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে অতএব এই যে চতুর্ভুজটা, তাহলে বিসিইএফ, তাহলে বিসিইএফ চতুর্ভুজের, তাহলে বিএফ আর ইসিটা সমান্তরাল, এবং এই দুটো আবার সমান, দেখো এই ইসি আর বিএফ সমান, তাহলে বিএফ এবং ইসি সমান, এবং বিএফ সমান ইসি। অতএব তাহলে বিসিএফ কি একটা সমান্তরাল, বিসিএফ চতুর্ভুজটি একটি সমান্তরিক। তাহলে এই চতুর্ভুজের যদি এই দুটো বাহু সমান্তরাল হয়, তাহলে নিশ্চয়ই সমান্তরিকের আমরা জানি অন্য দুটো বাহু সমান্তরাল হবে, থাকি না, তাহলে সেটা লিখবো। তাহলে অতএব লিখতে পারি বিসি সমান্তরাল এফি, এফি, তাহলে বিসি সমান্তরাল এফি। আচ্ছা, যদি বিসি সমান্তরাল এফি হয়, আচ্ছা বিসি সমান্তরাল এফি মানে কি, এই বাহুটা, এই যে ডি বাহুটাকেই এফ বাড়িয়েছে, আমি যত ইচ্ছে এদিকে বাড়াতে পারি, এদিকে বাড়াতে পারি, সমান্তরাল লেখা যত ইচ্ছেই বাড়ো, সেটা কি মিলবে, কখনো মিলবে না। তার মানে এই এফি না লিখে আমি ডিও লিখতে পারি, তাহলে কমাও বাড়াও যাই করো, এটা কখনো সমান্তরাল সেটা কি অসমান্তরাল হবে, মিলবে না। তো তাহলে আমি বিসি, যেহেতু এফিটা ডিটা একই লাইন, শুধু বাড়ানো আছে, তাহলে ডিটাকে লিখতে পারি এফির জায়গায়, তাহলে ডি সমান্তরাল বিসি, বা বিসি সমান্তরাল ডি, মানে এফির জায়গায় আমি লিখতে পারবো ডি। তাহলে ওদের বিসি সমান্তরাল ডি একটা, তাহলে 1 নম্বর দেখো বিসি সমান্তরাল, তাহলে ডি সমান্তরাল বিসি আছে না, ওটা ঘুরিয়ে তাহলে লিখে দেবো ডি সমান্তরাল বিসি। তাহলে অতএব ডি সমান্তরাল বিসি, তাহলে যেহেতু এপি আর ডি একই লাইনে আছে তাই আমরা এটা লিখলাম। তাহলে সেটাকেই যেহেতু কমানো বাড়ানো করো যাই করো, সমান্তরাল লেখা সমান্তরালই থাকে একই লাইন, তাহলে সেটাকে আমি ঘুরিয়ে লিখে নিলাম ডি সমান্তরাল বিসি। তাহলে এটা ছিল 1 নম্বর, তাহলে 1 প্রমাণিত হয়ে গেল, 1 প্রমাণিত হয়ে গেল। আবার যেহেতু এটা সামান্তরিক, তাহলে বিসি আর এই ইএফ, এই এফি, এই দুটোর মান কী হবে, সমান হবে, তাহলে লিখতেই পারি। তাহলে আবার বিসি সমান ইএফ, যেহেতু সামান্তরিক, যেহেতু তাহলে কে বিসি এফ ইএফ সামান্তরিক, তাহলে অতএব বিসি যেমন আছে বিসি থাক। আচ্ছা, ইএফ এর জায়গায়, ইএফ এই যে বড়টার জায়গায় কী লিখতে পারি, ইডি প্লাস ডি, ইডি একবার গেল, আবার
ডিএফ পুরোটা দুটো ভাগে হয়ে গেছে, লিখে দেবো তাহলে ইডি প্লাস ডিএফ। আচ্ছা ইডি মানে কি ডি প্লাস ডিএফ। আবার আমরা কী করেছিলাম, ডিকে এফ পর্যন্ত বাড়িয়েছিলাম এমনভাবে যাতে ডি আর ডিএফ কী হয় সমান হয়, এটা আমরা কী করেছিলাম চিত্তানুসারে করেছিলাম, তাহলে সেটা আমরা লিখে দেবো। তাহলে ডি আর ডিএফের, তাহলে ডিএফের জায়গায় আমি কি লিখতে পারবো, যেহেতু ডি আর ডিএফ সমান সেখানেও লিখে দেবো ডি, যেহেতু ডি সমান ডিএফ আগেই তুমি করে রেখেছো। তাহলে ডি ডি কতটা ডি হলো এখানে 2D হলো, তাহলে অতএব বিসি সমান তাহলে কী হলো 2D। তাহলে এই 2টা এদিকে চলে এলে কী হবে, গুণ ছিল ভাগ হয়ে যাবে, তাহলে হাফ বিসি সমান কত ডি। অতএব ডি সমান তাহলে কত হবে, বাঁদিকে এটা করে নাও হাফ অফ বিসি। এটাই ছিল 2 নম্বর যে প্রমাণটা ছিল, যে অর্ধেক হয়ে যাবে ওই বাহুটা। তাহলে 2, এই হচ্ছিল উপপাদ্য প্রমা নিত, এটা প্রমা নিত লেখা হয়েছে, একটু ভালো করে শুনে লিখে নাও প্রমা নিত। তাহলে এই ছিল উপপাদ্য। তাহলে কী বলেছিল, একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, সেটা কী হবে তৃতীয় বাহুর সমান্তরাল হবে আর অর্ধেক হবে। তাহলে সেটা করার জন্য আমার কী করতে হবে, বাহুটাকে বাড়িয়ে আর একটা শীর্ষবিন্দুর সঙ্গে জুড়ে একটা ত্রিভুজ করতে হলো। দুটো ত্রিভুজকে আমরা সরলসম করে দেখালাম, তাদের অনুরূপ বাহু সমান হলো। অনুরূপ বাহু যেহেতু সমান, তার সঙ্গে যে বাহুটা তাহলে যে স্বীকার্য থেকে মানে যেহেতু মধ্যবিন্দু করা, তাহলে বাকি যে বাহুটা সমান তার সাথে সেটা মেলানো হলো। আবার দেখা গেল সেইটা একান্তর কোণ সম্পর্ক থেকে সমান্তরাল হলো। তাহলে একটা চতুর্ভুজ যার বিপরীত বাহু সমান্তরাল সেটা সামান্তরিক হবে। তাহলে সামান্তরিক যদি হয় তাহলে ওপর বাহু দুটো বিপরীত বাহু দুটো সমান্তরাল হবে। সেখান থেকে তাহলে ওইটা সমান্তরাল হলে বিসির সাথে ইএফটাও সমান্তরাল হবে, বিসি আর ইএফটা সমান্তরাল। এখন ইএফটা বড় লাইনটাকে তুমি ছোটো করো, তাহলে ডি এই সমান্তরাল রেখা ছোটো করো বড়ো করে যাবে সমান্তরালই থাকবে, তাহলে ইএফের জায়গায় ডি লিখলাম, তাহলে 1 নম্বর প্রমাণ হয়ে গেল। আবার দেখতে পাচ্ছি বিসি আর ইএফ সমান, তাহলে বিসি সমান ইএফ মানে ইএফটাকে লেখা যায় ডি প্লাস এফডি। আবার এমনভাবে এঁকেছি আমরা যে ডিটার এফডিটা সমান হয়, তাহলে ডির জায়গায় এফডি লিখতে পারি, মানে এফডির জায়গায় ডি লিখতে হয়। তাহলে দুটো ডি হয়ে গেলো, ডি প্লাস ডি সমান বিসি। তাহলে 2D সমান বিসি হলে 2 ছিল ডির সাথে, 2টা উপরে চলে গিয়ে হাফ হয়ে গেল, তাহলে হাফ অফ ডি বিসি ইজিক্যাল টু ডি, যেটা প্রমাণ করতে দিচ্ছে ডি সমান হাফ অফ বিসি বা বিসি এর অর্ধেক, সেটাই প্রমাণ। এই দুটো প্রমাণ তাহলে এইভাবে হয়ে গেল উপপাদ্যটা। দেখবে আমি খুব আস্তে আস্তে ভালোভাবেই বুঝিয়েছি, যদি একবার দেখে বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখো, খুব ভালো করে দেখবে, সব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝে বুঝে প্র্যাকটিস করো। এই উপপাদ্যটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট উপপাদ্য বলে দিচ্ছি, ভালো করে করে যাও, যাতে এই উপপাদ্য থেকে 5 নম্বর বা 4 নম্বর যে স্কুলে যেরকম থাকে ভালো করে নাম্বারটা পুরো তুলতে পারো। এবং এই কনসেপ্টটা কাজে লাগে। এই চ্যাপ্টারে আরেকটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে উপপাদ্য 21। 22 নম্বর উপপাদ্যটা তোমাদের মূল্যায়নে মানে যে পরীক্ষার জন্য কিন্তু নয়, মানে প্রমাণটা পরীক্ষায় নেই, তাই উপপাদ্যটা করার দরকার নেই। উপপাদ্য 21টা করতে হবে, সেই 21-এ কিন্তু এই উপপাদ্যটার কিছুটা কনসেপ্ট কাজে লাগবে। ঠিক আছে, তো এই উপপাদ্য ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন উপপাদ্য যা ইচ্ছে বলতে পারো, এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্লাস অন্যান্য উপপাদ্যের জন্য, ঠিক আছে, অঙ্কের জন্য। তো এই উপপাদ্যটা ভালো করে প্র্যাকটিস করো। ওকে, আজকের মতো টাটা।